স্বাগত ডিবিসি নিউজের শুক্র ও শনিবারের আয়োজন প্রযত্নে বাংলাদেশ। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশে। এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি তানিয়া হারুন। জুলাই জাতীয় সনদ অবশেষে আইনি ভিত্তি পেল এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গণভোট ও জাতীয় নির্বাচন হবে একই দিনে। অন্তর্বর্তী সরকারের দাবি এটাই রাজনৈতিক স্থিতির একমাত্র পথ। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক দলগুলোর বিরোধ কি সত্যিই কাটলো নাকি নতুন সংকটের বীজ বপন হলো? বিএনপি সরকারকে ধন্যবাদ দিয়েছে, কিন্তু একই সঙ্গে শর্তও দিয়েছে সনদের বাইরে কিছু চাপিয়ে দিলে তারা মানবে না। অন্যদিকে জামায়াত সরাসরি অভিযোগ তুলছে, গণভোটের সময় ও সনদের কিছু পরিবর্তন নাকি একটি দলের স্বার্থে করা হয়েছে। জুলাই সনদের অনেক বিষয় অস্পষ্ট বাস্তবায়ন নিয়ে সন্দেহে এমন অভিযোগ করেছেন এনসিপি। সরকার বলছে সব দলের দাবি সমন্বয় করেছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও সরকারের সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ আছে। তাহলে এই সিদ্ধান্ত কি সত্যিকারের ঐক্যমত্য? গণভোট ও নির্বাচনের দিন তারিখ একই হওয়ায় কি রাজনৈতিক উত্তেজনা কমবে নাকি আরও বাড়বে? এখন বড় প্রশ্ন, সব দল কি সত্যি নির্বাচনের পথে আসছে নাকি সনদের ব্যাখ্যা, পিআর পদ্ধতি, গণভোটের সময় এসব ইস্যু সামনে নতুন বিরোধ তৈরি করবে? দেশ কি যাচ্ছে নির্বাচনের দিকে নাকি আরও এক দফা রাজনৈতিক দ্বন্দ্বের দিকে? আজকের আলোচনায় আমরা খুঁজে দেখব ঐক্যমত্যের দাবি কতটা বাস্তব আর কতটা রাজনৈতিক। এসব নিয়ে আজ আমাদের সাথে আলোচনার বিষয়ে আমরা ঠিক করেছি জুলাই সনদ সন্তুষ্টি অসন্তুষ্টির শেষ কোথায়। এই আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে যুক্ত আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি প্রযত্নে বাংলাদেশে। শুরুটা করতে চাই আরমান হোসেন আপনাকে দিয়ে। যেমনটা জানাচ্ছিলাম, গতকালকে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ঘোষণা এসেছে, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গণভোট ও নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে এবং সেই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া, এমনটা আমরা লক্ষ্য করেছি। একটু জানতে চাই, এই যে সরকারের সিদ্ধান্ত গণভোট ও নির্বাচন একই দিনে, এই যে সিদ্ধান্তকে, এই সিদ্ধান্ত ঘিরে কি আপনি সন্তুষ্ট কিনা নাকি মনে করছেন রাজনৈতিক উত্তেজনা আরো বাড়বে? ধন্যবাদ আপনাকে। প্রথমত, ঐকমত্য কমিশনের এই মিটিং শেষ হওয়ার পরে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের যে প্রেক্ষাপটটা চলছিল, এনসিপির পুরোপুরি যে ফোকাস পয়েন্ট ছিল, এনসিপি যে জায়গায় গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে বাস্তবায়নের পদ্ধতিটা কীভাবে নির্ধারণ করা হচ্ছে। সনদ বাস্তবায়ন আদেশ যেটা গতকালকে জারি হলো, তার কন্টেন্ট কি থাকছে। গণভোটের বিষয়ে এনসিপি শুরু থেকে ফ্লেক্সিবল ছিল। এনসিপি যদি গণভোটটা নির্বাচনের আগে হতো সেখানেও এনসিপির তেমন কোনো প্রবলেম থাকতো না। নির্বাচনের দিনও এনসিপির, যেহেতু গণভোটটা হচ্ছে, এটা নিয়েও এনসিপির খুব বেশি পরিমাণে বিরোধিতা নেই। কিন্তু এনসিপি যেটা শুরু থেকে যে জায়গাটায় ফোকাসড, সেটা হচ্ছে যে আপনি যে ঐকমত্য কমিশনের যে প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলো একমত হলো, যে সনদটা স্বাক্ষরিত হলো, এই সনদের বাস্তবায়নটা যেন প্রপার পদ্ধতিতে হয়। এখন আজকে জানেন আমাদের যে প্রতিক্রিয়া জানানো হয়েছে অফিসিয়ালি, যে সনদের কিছু বিষয়ে অস্পষ্টতা রয়ে গিয়েছে। যেমন ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো 84টি প্রস্তাবের বিষয়ে একমত হলো, এরপর সনদ স্বাক্ষরিত হলো। এরপরে হচ্ছে পরবর্তী যে সংসদ, তাকে কিন্তু সাংবিধানিক সংস্কার পরিষদ হিসেবে পরিচিত করানো হচ্ছে, তাকে সে ক্ষমতা দেওয়া হচ্ছে। কিন্তু এই আদেশটা যদি আমরা দেখি, গতকালকে যে আদেশটা জারি হলো, সেখানে 10-এর 3 দফায় বলা হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদে অধিকাংশ, অর্থাৎ মেজরিটির যদি সেখানে প্রস্তাব থাকে, তাহলে সেই সনদ বাস্তবায়ন সংক্রান্ত যে বিল অথবা যে প্রস্তাব, তা পাশ হবে। অর্থাৎ সংসদে 300 সংসদ সদস্যের ভিতরে 151 জনের সেখানে হ্যাঁ ভোট থাকতে হবে অথবা তাদের সে প্রস্তাবের সাথে একমত হতে হবে। তো এইখানে একটা আমাদের প্রশ্ন থাকে যে কোনো একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলই হোক, তাদের সংখ্যাগরিষ্ঠ সদস্য যদি জুলাই সনদের কোনো প্রস্তাবে যদি তখন একমত না হয়, তারা যদি সেখানে অ্যাসেন্ট না দেয়, তাহলে কি এই প্রস্তাবগুলো বাস্তবায়ন হবে না? তো এই যে ঐকমত্য কমিশনের 2 মাসের আলোচনা, সনদ স্বাক্ষর, এরপরে এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এই আদেশের মধ্যে অস্পষ্টতা কিন্তু আমাদেরকে হতাশ করেছে। আমরা যেটা মনে করেছি, সনদ যেখানে স্বাক্ষর হয়ে গেল, রাজনৈতিক দলগুলো যেখানে একমত হয়ে গেছে, এরপর যেটা হবে সেটা হচ্ছে সাংবিধানিক সংস্কার পরিষদ, যেটা পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে গঠিত হবে। তারা সেই সনদগুলো, এই প্রস্তাবগুলো বাস্তবায়নে বাধ্য থাকবে। একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে তারা এটা বাস্তবায়ন করে ফেলবে। এখানে আবার মেজরিটির ইকুয়েশনটা নিয়ে আসা, এটা কিন্তু একটা, আমি মনে করি যে এই বাস্তবায়নের ক্ষেত্রে একটা ড্রব্যাক হতে পারে, একটা বাধা হতে পারে। জি, আরেকটু জানতে চাই, আপনাদের দলের পক্ষ থেকে আজকে অভিযোগ আনা হয়েছে, আপনি বলছিলেন আপনাদের প্রতিক্রিয়া জানানো হয়েছে, আমরা সেটা শুনছিলাম। সেখান থেকে জানতে পারলাম যে অভিযোগ আসা হয়েছে, এক হাসিনা চলে গেলেও ক্ষমতায় আসতে করা নাড়ছে আরেক হাসিনা। এই আরেক হাসিনা দিয়ে আপনারা আসলে কি বোঝাতে চাচ্ছেন? অনেক বিশ্লেষকরা বলছেন আরেক হাসিনা দিয়ে আবারও ফ্যাসিজমের পুনরাবৃত্তি ঘটার যে শঙ্কা, সেই শঙ্কা প্রকাশ করেছেন। আসলে কি এই বক্তব্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন? যেটা বোঝানো হচ্ছে কি, আসলে এটা কোনো নির্দিষ্ট দলের প্রতি না,
এটা হলো ফ্যাসিজমের যে একটা প্রবণতা রাজনৈতিক দলগুলোর মধ্যে। আমরা বলে আসছি যে আওয়ামী লীগের এই পতনের পরে 5 তারিখের পরে কিন্তু রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তনের কথা আমরা বলে আসছি, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের যে কথা বলছি, সেটা কিন্তু আসলে কিন্তু দেখা যাচ্ছে না বাস্তবে। আপনি দেখেন রাজনীতিটা এখনো হচ্ছে পেশি শক্তির রাজনীতির এখনো হচ্ছে চাঁদাবাজির মাধ্যমে। আবার আরেকটি দল সেটা করছে ধর্মীয় ফ্যাসিবাদ তৈরির মাধ্যমে। তারা ধর্মকে ব্যবহার করে, ধর্মীয় যে টুল সেটাকে ইউজ করে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে মিসরিপ্রেজেন্ট করছে তাদের ম্যান্ডেট এবং এজেন্ডাকে। তো সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো যদি জনসাধারণের জন্য রাজনীতি না করে, তাদের রাজনৈতিক যে কালচার, চাঁদাবাজি বলেন, খুন বলেন, বা একে অপরের সাথে যে দলীয় দ্বন্দ্ব, সেগুলো যদি সমাধান করতে না পারে, তারা যদি সরকারে এসে বা ক্ষমতায় এসে একে অপরের উপর যদি মনে করেন আপনার যে স্বেচ্ছাচারী আচরণ বা জোরটা যদি প্রয়োগ করেন, অথবা তারা ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন, মানুষকে মিসরিপ্রেজেন্ট করার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু ফ্যাসিবাদ তৈরি হওয়ার এই রাস্তাটা তৈরি হবে। আরেকটা জিনিস আপনি দেখেন, এই যে আমরা যখন কথা বলেছি জুলাই সনদের বিষয়টা নিয়ে, আমরা যেটা বলেছি সাংবিধানিক যে প্রতিষ্ঠান সেখানে নিরপেক্ষ নিয়োগ হবে। কারণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে অ্যাবিউজ করে আওয়ামী লীগ সরকার কিন্তু এত বিশাল পরিমাণে ফ্যাসিস্ট হয়েছে, এরকম তাদের মিসরুল তারা কিন্তু কন্টিনিউ করেছে। আমরা সেই জায়গায় বললাম যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যদি আপনি সংস্কার করতে না পারেন, আপনি যদি সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষভাবে কাজ করার ক্ষমতা না দিতে পারেন, তাহলে কিন্তু ফ্যাসিবাদ তৈরির রাস্তা তৈরি হবে। তো এটা আসলে কোনো নির্দিষ্ট দলকে না, ফ্যাসিবাদ একটা প্রবণতা। তো রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি স্বচ্ছ রাজনীতির যদি প্রেক্ষাপট না তৈরি করেন, তারা যদি জনগণকে মিসরিপ্রেজেন্ট করা, জনগণকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা না করেন, সেক্ষেত্রে এই ফ্যাসিবাদী প্রবণতাটা আমি মনে করি যে অনেকটাই কমে আসার সুযোগ থাকবে। আপনার কাছে আসবো, একটু যেতে চাই অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি আপনার কাছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দলগুলোর যে দাবিগুলো সেগুলো আসলে সমন্বয় করেই সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে, কিন্তু আপনারা বলছেন সনদের বাইরে আসলে যদি কিছু চাপিয়ে দেয় তাহলে সেটা আপনারা মানবেন না, এমনটা বলা হয়েছে আপনার দলের পক্ষ থেকে। সনদের বাইরে আসলে চাপা মানে আসলে কি বুঝা, কোন কোন পরিবর্তন চাপিয়ে দেওয়া বলে আপনি মনে করছেন? সরকার কি চাপিয়ে দিচ্ছে, কোন কোন বিষয় আসলে চাপিয়ে দিচ্ছে স্পষ্ট করে কি বলবেন কিনা? আপনাকে ধন্যবাদ। দেখেন, সবচাইতে প্রথমে তো আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যিনি আছেন ওনাকে ধন্যবাদ জানিয়েছি, কারণ আমরা যেমনটা বলেছিলাম উনিও তাই বলেছেন গতকাল ওনার বক্তব্যে, ফেব্রুয়ারিতে নির্বাচন এবং গণভোট একসাথে। এখন জাতীয় সংসদ নির্বাচন গণভোট একই দিনে হবে না আগে পিছিয়ে, এটা নিয়ে তো বাহাস আপনি দেখেছেন, জানেন, করেছে কোনো কোনো দল। সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট যে হওয়ার কথা আছে এবং জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের যে অনুপাত, সেই অনুপাতেই 100 জন সদস্য বিশিষ্ট একটা উচ্চ কক্ষ গঠন করবার কথা। আর সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। এখানে আমাদের কথা হচ্ছে যে উচ্চ কক্ষে যে 100 জন, ওনারা তো নির্বাচিত হবেন না। উচ্চ কক্ষে যারা থাকবেন 100 জন আনুপাতিক হারে, সেখানে তো আপনার সিলেকশন হবে, এটা সিলেকশন। তো এখানে একটা বিষয় আছে। আর জাতীয় সংসদের উচ্চ কক্ষে যে পিআর, এখন জাতীয় ঐক্যমত কমিশনের মাধ্যমে নোট অফ ডিসেন্ট যেটা আমরা দিয়েছি, যেটা সন্নিবেশিত করা হয়নি, যেই সনদটা স্বাক্ষরিত হয়েছে আপনি জানেন, ঐতিহাসিক যেই সনদ, কিন্তু সেখানে আমাদের কথা হচ্ছে মানে আই ক্যান অলওয়েজ এগ্রি টু ডিসএগ্রি। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। ফ্যাসিস্ট গেছে, এখন আবার কি হলো যে নোট অফ ডিসেন্ট সেটা থাকতে ভালো হতো, যে যেই দল, যতগুলো রাজনৈতিক দল যেই বিষয়ে আমরা দিয়েছিলাম। তো এটার মাধ্যমে মীমাংসিত যে জাতীয় ঐক্যমত কমিশনের মাধ্যমে আমাদের জাতীয় সংসদের উচ্চ কক্ষে যে পিআর, তো এটা নতুন করে বলা হচ্ছে যে এখন আর আরোপ করার কোনো সুযোগ নেই নতুন করে। হ্যাঁ, আর নতুন করে আরোপ না, কারণ যেহেতু আলাপ আলোচনা যেহেতু আমাদের হয়েছে ঐক্যমত কমিশনে দীর্ঘ প্রায় বছর খানেকের মতন, আমাদের তো যিনি ছিলেন বিস্তারিত আলাপ করেছেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি। এই যে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো গণভোট এবং নির্বাচন একই দিনে, এবং সেটিকে আসলে সেই ক্ষেত্রে আসলে আপনাদের দাবিটা আসলে মেনে নেওয়া হয়েছে এমনটা তো বোঝাই যাচ্ছে। এখন উচ্চকক্ষের যে পিআর এর কথা আপনি বলছেন, উচ্চকক্ষের পিআর পদ্ধতি গঠন, এসব বিষয়ে বিএনপির আসলে অবস্থান কি? আপনারা কি এটাকে ছাড় দিবেন এই বিষয়টিকে? যেহেতু আমাদের যারা নীতি নির্ধারক আছেন ওনাদের বক্তব্য আপনি শুনেছেন, গতকাল আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব উনি বলেছেন, বলছি যে রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যমত কমিশনের আমাদের তো দীর্ঘ সিটিং, দীর্ঘ মিটিং, দীর্ঘ আলাপ এবং আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা উনি যেই ভাষণ দিয়েছেন সেখান থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া যেটা জানানো হয়েছে
সেখানেও কিন্তু আমাদের দল থেকে আমরা যেটা বলেছি যে স্বাগত জানিয়েছি, আমরা মূলত স্বাগত জানিয়েছি উইথ আমাদের কিছু কিছু যেই এগুলো ছিল সেগুলো আছে, সেগুলো ভবিষ্যতের সামনে আপনার দেখা যাবে যে জুলাই আন্দোলনেই যে হাজার হাজার ছাত্র এবং জনতার জীবনের বিনিময়ে বাংলাদেশ রাষ্ট্রটা বিনির্মাণের দিকে আমরা যে গণতান্ত্রিক একটা ধারায় যাচ্ছি, সেখানে জুলাই সনদ যে কিভাবে স্বাক্ষরিত হয়েছে সেখানে সেটা প্রতিপালনে আমরা বিএনপি দল হিসেবে 100% প্রতিশ্রুতিবদ্ধ। এখন হয়েছে কি যে প্রধান উপদেষ্টা উনি যেমনটা জানিয়েছেন যে জাতীয় নির্বাচনের দিনে আয়োজিত গণভোট, যেটা সংখ্যাগরিষ্ঠ ভোট যদি হ্যাঁ সূচক হয়, তাহলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি যারা আছেন তাদেরকে নিয়ে একটা সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। তো সংবিধান সংস্কার এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবে। আমাদের কথা হচ্ছে কি, সংসদ তো সার্বভৌম সংসদ। আবার আরেকটা কথা আছে না যে 280 দিনের ভিতরে কোনো পরিবর্তন, যে ওই যে এর আগে কথাগুলো এসছে সনদের কথা বলছি, সেটা যদি না মেনে নেওয়া হয় স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপিত হবে বলা হয়েছে না। তা আমরা বলছি এই সব জিনিসগুলোই এগুলো কিন্তু আলটিমেটলি আপনার সংসদ কর্তৃক নির্ধারিত হবে। আমরা বলেছি যে সংসদকে আগের থেকে আগাম কিছু বলা সেভাবে যায় না, কারণ সংসদ এখনো গঠিত হয়নি। আর যারা আসবেন তারা সবাই নির্বাচিত প্রতিনিধি হবেন যদি একটা ফেয়ার ইলেকশন হয়, সেটা বলছি। এখন প্রধান উপদেষ্টা যেমনটা বলেছেন যে এই পরিষদ যেটা গঠন করা হবে তার প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবেন। এখন সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চ কক্ষ, আপনি যেই জিজ্ঞেস করছিলেন, গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্ন কক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। এখন দেখেন গণভোট বিষয়টা কিন্তু কমপ্লেক্স, আপনি নিশ্চয়ই জানেন। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি গণভোটে কি কি থাকবে, আপনি কি বলবেন যে মানে গণভোটটা কি নিয়ে হবে? মনে করেন আমি প্রশ্ন করছি আপনাকে, বলেন কি কি নিয়ে হবে গণভোট? হয় কি যে এই গণভোট 12 কোটির ওপরে ভোটার ভোট দিবে, তার মধ্যে তাদের আমার বন্ধুর মতন তরুণ ভোটার থাকবে 5 কোটির বেশি, যারা গত 3টা নির্বাচনে ভোট দিতে পারে নাই, যারা মুখিয়ে আছে যে ভোট হবে, ভোট দিব। এখন গণভোটটা যেমন অনেকে বলেছিল আগে হোক, কি কি বিষয়? নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে কিভাবে গঠন করা হবে। আগামী সংসদ যেমন হবে দ্বিকক্ষ বিশিষ্ট, যেটা বলেছি, নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে, ওই যে 100 জন উচ্চ কক্ষের কথা বলছি। আর সংসদে, এটা ইম্পর্টেন্ট আমার আপনার জন্যে না, আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক নারী, সবার জন্য সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, সংসদীয় কমিটি সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার, এরকম 30টা প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দল যেগুলোর ঐক্যমত হয়েছে। এখন হয় কি, আমি মনে করি জুলাই সনদ, এটা তো আমরা প্রত্যেকে প্রতিশ্রুতিবদ্ধ, রাজনৈতিক দলগুলো যেভাবে আমরা একসাথে হয়েছি। হ্যাঁ না ভোট, এই 4টা বিষয়ে হ্যাঁ এবং না ভোট দিয়ে আপনি আপনার মতামত জানাবেন। এটার জন্যে ম্যাসিভ যে অ্যাওয়ারনেস দরকার, অসম্ভব, একদম গ্রাসরুট থেকে, মানে আপনাকে প্রায় 18 কোটি মানুষের কাছেই পৌঁছাতে হবে এই গণভোটের জন্য। এটা যদি না হয় তাহলে আমরা কিভাবে আশা করছি যে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন হোক? এটা আমাদের সমস্ত জনসাধারণের জন আকাঙ্ক্ষা, কিন্তু সেটার পরিবেশ পরিস্থিতি নিরূপণ এবং সেই সাথে সত্যিকার অর্থে নির্বাচন এবং গণভোট, এই দুটোকে আমরা যেমন বলেছি টাকা পয়সার সাশ্রয়, হাজার হাজার কোটি টাকা খরচের ব্যাপার আছে, গণভোট আবার নির্বাচন। কিন্তু গণভোট নিয়ে আসলে সাধারণ মানুষের দীক্ষা তেমনটা নেই। এটাই বললাম, এইটাই আমি আপনাকে বললাম। যেমনটা জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছিল, যদিও সরকারের সিদ্ধান্ত এসে গেছে, জামাতের পক্ষ থেকে বলা হচ্ছিল নির্বাচনের আগে গণভোট আয়োজন করার জন্য, এই জন্য আসলে জনমানুষের কাছে না। আমি আপনাকে একটা লাইন বলে দিই যে দেখেন, গণভোট আগে, আমি তো আপনাকে বললাম, আপনি যদি বলেন আমি আবার বলবো, কমপ্লেক্স ইস্যু,
আপনি তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা এত সহজ। দেখেন 25-30 পাতার একটা ডকুমেন্ট, 84টা পয়েন্ট, এটাকে কনসাইজ করে নিয়ে এসে সাধারণ মানুষকে 4টা মোটা দাগে, আমি যা বলেছি এই মোটা দাগে আপনি যখন বলবেন গণভোট হ্যাঁ বা না, একটা উত্তর দিবেন। এই 4টা কিন্তু বড় বড় কমপ্লিকেটেড পয়েন্টস। আমি তো লয়ার, আমার কাছে কঠিন লাগে, আমার ভাইয়া তো লতে না। হ্যাঁ, তাহলে সাধারণ মানুষ, এটা এত ইজি না। নির্বাচনের দিন আর না, টাকা পয়সার ব্যাপার আছে, আমি বলি টাকা পয়সার, আমি বলি সেটা ট্যাক্স। দেখেন জনগণের ট্যাক্সের পয়সায় হাজার হাজার কোটি টাকা খরচ করে একবার আমাদের অর্থনীতি ভঙ্গুর অবস্থা, আমাদের জনবল বড় কঠিন অবস্থায় আছি আমরা এখন। এই ইন্টারিম গভর্নমেন্ট ওনারা চেষ্টা করছে, ভালো কথা, কিন্তু আপনার ফ্যাসিস্টের প্রেতাত্মা, স্বৈরাচারের প্রেতাত্মারা বসা আছে 90% বেশি জায়গায়। সবকিছু মিলিয়ে আজকে গণভোট একটা বিশাল কর্মযজ্ঞ, এর কিছুদিন পরে আবার জাতীয় নির্বাচন, অসম্ভব একটা ব্যাপার ছিল, এটা অসম্ভব। আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে ফিরছি। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় জুলাই সনদ, সন্তুষ্টি অসন্তুষ্টি শেষ কোথায়, আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। আরমান হোসেন, আপনাকে দিয়ে এবারে শুরু করতে চাই। আপনাদের দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন রাষ্ট্রপতিকে দিয়ে সই করিয়ে জুলাই সনদ অপবিত্র করেছে, তাই সরকারের কাছে জুলাই সনদ আদেশের সঠিক ব্যাখ্যার দাবি করেছে এনসিপি, এমনটা বলা হয়েছে। একটু জানতে চাই, প্রধান উপদেষ্টা যদি স্বাক্ষর করতেন রাষ্ট্রপতির পরিবর্তে, সেখানে কি লিগালি চ্যালেঞ্জড হতে পারতো না? ধন্যবাদ। এখানে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে যে এই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটি জারি হলো, এটা আসলে কিন্তু বর্তমানে যে সংবিধান 72-এর সাংবিধানিক ফ্রেমওয়ার্কে কিন্তু এই আদেশটা ফিট করে না। অর্থাৎ 72-এর সংবিধানের রেফারেন্সে কিন্তু, বা সংবিধানের কোনো অনুচ্ছেদের রেফারেন্সে কিন্তু এই সনদ বাস্তবায়ন আদেশটি জারি হয়নি। আপনি যদি সনদে দেখেন, সনদে বলা হয়েছে যে জনগণের সার্বভৌম ক্ষমতা এবং অভিপ্রায়, তার ভিত্তিতে বিশ্বে যে জনগণের গণঅভ্যুত্থান সংগঠন করেছেন তাদের সার্বভৌম ক্ষমতা এবং অভিপ্রায়ের ভিত্তিতে এই সনদটি বাস্তবায়ন হচ্ছে বা আদেশটি জারি করা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার এই যে এখন আবার যে আদেশটি জারি হলো, এটাও একটা পয়েন্ট যে এখন তো বর্তমানে এটা তো প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট না, পার্লামেন্টারি গভর্নমেন্টে আমরা এক্সিস্ট করছি, বা এটাই আমাদের বর্তমানে সিস্টেম। তো সেখানে কিন্তু আদেশ জারি হওয়ার কিন্তু সুযোগ থাকে না। তো আপনি যদি লিগ্যাল ফ্রেমওয়ার্কের দিক থেকে চিন্তা করেন বা এক্সাক্ট লিগ্যাল রেফারেন্স দিয়ে যদি চিন্তা করেন, তাহলে কিন্তু সনদ বাস্তবায়ন আদেশ জারি করা বা এই যে পরবর্তী সংসদকে যে সাংবিধানিক সংস্কার পরিষদ হিসেবে আপনার ক্ষমতা দেয়াটা, এগুলো কোনোটাই কিন্তু হয় না। এটা যে আপনার জুলাই সনদ বাস্তবায়ন আদেশটি জারি হলো, অন্তর্বর্তীকালীন সরকারের যে এখন শাসন আমল চলছে, এই সবগুলো কিন্তু হচ্ছে যে অভ্যুত্থানকারী জনগণের যে অভিপ্রায় এবং ক্ষমতা তার ভিত্তিতে। তো এখানে যদি কেউ একদম প্রপার লিগ্যাল রেফারেন্সের আলোকে কথা বলেন, তাহলে তো আমাদের এই সরকারকে অবৈধ বলতে হবে। আমাদের 24 আগস্টের পরে আমাদের যে স্টেপ, আমাদের যে প্রশাসনিক সবগুলো ডিসিশন, সবগুলোকে অবৈধ বলতে হবে। কিন্তু এগুলো কোনোটাই অ্যাকচুয়ালি অবৈধ না, কারণ জনগণের এখানে সম্মতি আছে, জনগণের এখানে তারা এইটাকে ম্যান্ডেট দিয়েছেন দেখেই সরকার শাসন করতে পারছে, আবার ম্যান্ডেট দিয়েছেন দেখেই এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা জারি করা হলো। তো এইটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে কথাটা আমাদের মুখ্য সমন্বয়ক বলেছেন, প্রেসিডেন্ট চুপ্পু সাহেব কিন্তু আসলে এই যে গণঅভ্যুত্থানকারী যে জনগণ, তাদের ক্ষমতা এবং অভিপ্রায়ের প্রতীক না, উনি কিন্তু ফ্যাসিজমের প্রতীক। আওয়ামী আমলে শেখ হাসিনা বা আওয়ামী লীগ এমন লোকদেরকে রাষ্ট্রপতি বানাতো যাদেরকে তারা হাতের পুতুল হিসাবে নাচাতে পারবেন। তো প্রেসিডেন্ট চুপ্পু হচ্ছেন আওয়ামী লীগের সেই হাতের পুতুল। তো এখন বর্তমানে আমরা যখন 5 আগস্টের পর আমরা দাবি করেছি যে আওয়ামী লীগের এই সিম্বল, আওয়ামী লীগের এই হাতের পুতুল আমাদের এই দেশের রাষ্ট্রপতি হিসাবে থাকবেন, এটা আমরা কোনোভাবেই চাইনি। কিন্তু যে কোনো পারিপার্শ্বিক পরিস্থিতি, রাজনৈতিক দলগুলো অনেকের কারণে এটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। কিন্তু সেই জায়গায় এমন একটা ব্যক্তির মাধ্যমে এই জুলাই সনদ আদেশের মতো পবিত্র জিনিস, যে গণ অভ্যুত্থানের সিম্বল বা জুলাই গণ অভ্যুত্থানের ফলাফলটা জারি হলো, এটা এই সনদকেই অবমাননা করে, এটা এই সনদকেই ছোট করে ফেলে। কারণ যে ব্যক্তি আওয়ামী লীগের হাতের পুতুল, সে কিভাবে আবার এই গণ অভ্যুত্থানের ফলাফল বা গণ অভ্যুত্থানের ফসল জারি করেন? তার তো এই ক্ষমতা নাই, তার তো এই সুযোগ নাই। আরমান হোসেন, আরেকটি ভিন্ন প্রসঙ্গে একটু আপনার কাছে আসতে চাই। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি কিংবা সুপারিশ সবকিছু মিলিয়ে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ তো ছিলই, সেগুলো নিয়ে আমরা রাজপথেও তাদের অবস্থান দেখেছি। বিএনপি, জামাত বেশ কিছুদিন আগেই এরকম অবস্থান কর্মসূচি আমরা দেখেছি, বেশ সোচ্চার তারা। এমনই মুহূর্তে এই যে প্রধান উপদেষ্টার যেই ঘোষণা, সেটিকে ঘিরে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে একটি বিশেষ মহলকে, একটি বিশেষ দলকে গুরুত্ব দিয়ে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একটু আপনার মতামত জানতে চাই, যেহেতু বিএনপি, জামাত অন্য দুই দল, আপনার মতামত জানতে চাই। আসলেই কি
একটি বিশেষ দলকে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে কিনা, এখানে যেখানে তাদের উচ্চকক্ষের পিআর যে বিষয়টা সেই সিদ্ধান্ত কিন্তু আমলে নিয়েছে সরকার, তাহলে তাদের এই অভিযোগটা আসলে কতটা যৌক্তিক? আমি খুব একটা যৌক্তিকতা দেখি না, কারণ আপনি দেখেন সরকার যেটা করার চেষ্টা করেছে, সরকার ওই রাজনৈতিক দলগুলোর পজিশনের মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করেছে। এখন এই ব্যালেন্স করতে গিয়ে কি ফলাফলে জুলাই সনদটা একটু অস্পষ্ট হয়ে গিয়েছে, কিছু জায়গায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। কিন্তু সরকার যেটা, বিএনপি যেটা বলেছে, তাদের নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা, নোট অফ ডিসেন্টটা তাদের কার্যকর থাকবে। গণভোটে হ্যাঁ প্রস্তাব আসার পরেও তাদের যে প্রস্তাবগুলোতে নোট অফ ডিসেন্ট আছে তা ইফেক্টিভ থাকবে এবং তারা সেই ক্ষমতা থাকবে তাদের হাতে যেন তারা এটা বাস্তবায়ন না করেন। কিন্তু এইটা কিন্তু এই যে 4টা প্রশ্ন আপনি দেখেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশে, সেই ক্ষমতা কিন্তু থাকছে না। যদি জনগণ হ্যাঁ ভোটের মাধ্যমে এই 84টি প্রস্তাবকে সম্মতি প্রদান করে, তাহলে কোনো রাজনৈতিক দলের ওই সুযোগটা নাই যে তারা ওই সনদের প্রস্তাবের বাইরে গিয়ে কোনো ডিসিশন নেবে। তো এই জায়গাটা কিন্তু সরকার একটা ডিসিশন নিয়েছে। আবার সরকার জামাতের যে গণভোটের দাবি নির্বাচনের আগে, সেটাকে অগ্রাহ্য করেছে। আবার আমরা যেটা বলেছিলাম যে সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস এই গণ অভ্যুত্থানের সিম্বল হিসেবে তিনি এই সনদ বাস্তবায়ন আদেশটি জারি করবেন। দুঃখজনকভাবে এই সনদটা জারি হলো হচ্ছে, বাস্তবায়ন আদেশটি জারি করলেন রাষ্ট্রপতি। তো সব জায়গা থেকে সরকার এটা ব্যালেন্স করার চেষ্টা করেছেন। এখন দেখেন দুইটা রাজনৈতিক দলই কিন্তু দুইজনের প্রতি অভিযোগ তোলে। বিএনপি জামাতের মধ্যে আপনি দেখবেন বিএনপি বলে যে জামাতের ছায়া সরকার হিসেবে এই সরকার কাজ করছে, প্রশাসনে জামাতের লোক দিয়ে হচ্ছে মোটামুটি জামাত সেট আপ করে রেখেছে নির্বাচনের জন্য। আবার জামাত আজকে বলেছে বিএনপির কয়েকজন উপদেষ্টা আছে। তো আসলে প্রশাসন নিয়ে যে এই ভাগাভাগির যে একটা অভিযোগ বা এই যে ক্ষমতা ভাগাভাগির যে একটা ইকুয়েশন, এটা কিন্তু আসলে আমাদেরকে ক্ষতি করছে। বা গণঅভ্যুত্থানের পরে আমরা যে রাজনীতির কথা বলছি, এখানে তো প্রশাসন কারো ভাগাভাগির বিষয় হবে না। সরকার প্রশাসন কাজ করবে জনগণের জন্য, জনগণের নিমিত্তে তারা কাজ করবেন, জনগণের কল্যাণে কাজ করবেন। এখানে ওই উপদেষ্টা কয়েকজন বিএনপির, উপদেষ্টা কয়েকজন জামাতের, সচিব কয়েকজন বিএনপির, সচিব আবার এই কয়েকজন জামাতের, এই যে একটা ভাগাভাগির যে একটা প্রতিযোগিতা চলছে বা এই যে একে অপরের প্রতি অভিযোগটা নিয়ে আসছে, এটা কিন্তু আসলে গণঅভ্যুত্থানের পরবর্তী যে রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপট, তার জন্য আসলে দুঃখজনক। তো ওই জায়গা থেকে আমি সরকারের প্রতি অভিযোগটা এভাবে যদি কেউ বলে যে হচ্ছে কারো দলকে খুশি করার জন্য এটা করেছে, সেটা আমি যৌক্তিকতা দেখি না। আবার আরেকটা জিনিস যেটা দেখতে হবে যে আপনার এই যে প্রশাসনের ভাগাভাগির যে একটা প্রতিযোগিতা, এটাও আমাদের বন্ধ করা দরকার। কারণ এই ভাগাভাগির প্রতিযোগিতা যদি চলে, তাহলে আমরা যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, জনকল্যাণের রাজনীতির কথা বলছি, তা আসলে কখনোই করা সম্ভব হবে না। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী, আপনাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন হয়ে যাবে না, এমনটা উল্লেখ করা হয়েছে, কিন্তু সরকার বলছে এটাই জনমতের প্রতিফলন। বিএনপির দৃষ্টিতে গণভোট কেন আইন প্রণয়নের গ্রহণযোগ্য পদ্ধতি না? না, গণভোটের প্রতি আমাদের সম্পূর্ণ সম্মান আছে, গণভোট। কিন্তু মূল বিষয়টা হচ্ছে কি, গণভোটের মাধ্যমে যেটা আসবে সেটা পরবর্তীতে যেই সংসদটা গঠিত হবে জনপ্রতিনিধিদের মাধ্যমে নির্বাচিত, যারা নির্বাচিত জনপ্রতিনিধি, যেহেতু সংসদ সার্বভৌম, জনগণ সেটাই আপনার বিশ্বাস করে যে গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন হবে না। গণভোটের পরবর্তীতে যেই বিষয়গুলো আসবে সেগুলো সংসদের মাধ্যমেই আসলে আপনার সংবিধান সংশোধন এবং অন্যান্য সবকিছুই হবে। আমরা যেমন বলেছি যে স্বাক্ষর যেটা করা হয়েছে জুলাই সনদ, এর বাইরে চাপিয়ে দেয়া কোনো কিছু আপনার জনগণ কিংবা বিএনপি তারা এটা মানবে না বলে জানিয়েছেন আমাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বার সালাউদ্দিন আহমেদ। দেখেন, সংসদ ছাড়া চাপিয়ে দেয়া কোনো রকম মানে পরামর্শ কোনো কিছু জনগণ এটা কিন্তু ওইভাবে আপনার মেনে নেবে না। নির্বাচনের দিন গণভোটের যে আয়োজন, সেটাকে আমরা দল হিসেবে স্বাগত জানাই, সেটা ঠিক আছে, কিন্তু সেটার জন্য ডিউ প্রসেস, যেটা প্রসেস এবং প্রসিডিউর যেটা আছে সেটা মানতে হবে। কারণ সংবিধানটা স্থগিত করা হয়নি, কিন্তু এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এটা যদি বিপ্লবী সরকার হতো, আপনি তো জানেন যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের, সর্বোচ্চ আদালতের মতামত নিয়ে, রাষ্ট্রপতির পরামর্শ মতামত নিয়ে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে না? তো তাই যদি হয়, তাহলে আপনার সংসদ তো সংবিধান তো আছে, রয়ে গেছে। তো সংবিধান তো আপনি মানে একেবারে উড়িয়ে দিতে পারবেন না। এটা তো আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ একটা দলিল, যেমন আবার এটা বেদবাক্য যে তাও কিন্তু না, মানে এটা কোনো ধর্মীয় গ্রন্থ না যে এর বাইরে আমরা যেতে পারবো না, বিষয়টা এরকম না, কিন্তু খুব ইগনোর করব আমরা তাও কিন্তু না। কাজেই সংসদ ছাড়া কোনো কিছু
চাপিয়ে দেয়া, সংসদ ছাড়া এই ধরনের যেই সংশোধন, গণভোটের কথা বলছি আমরা, সংবিধান সংশোধনের কথা বলছি আমরা, সেগুলো সবই আলটিমেটলি কিন্তু সংসদ কর্তৃক নির্ধারিত হবে। দেখেন, জুলাই গণভোট, জুলাই সনদ, দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের। এই দুটোর বাস্তবায়ন করবার জন্য সংসদ গঠনটা খুব জরুরি। আর সংসদ গঠনটা কিভাবে হবে? নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে। ভোট হতে হবে সুষ্ঠু, একটা গ্রহণযোগ্য ভোট এবং নির্বাচন। কারণ আমরা মনে করি না যে ভোট ছাড়া অনির্বাচিত, মানে কারো হাত ধরে সংসদ ব্যতীত এই জিনিসগুলোর প্রপার জাস্টিফিকেশন হবে। এই কথাটাই আমরা দল হিসেবে বলতে চেয়েছি। আমাদের এই দেশটা দেখেন আমাদের সবার, হাজার হাজার মানুষের এই যে জীবনের বিনিময়ে প্রায় 40,000 ছাত্র এবং জনতা আহত হয়েছে। কারো হাত নেই, পা নেই, 500-র ওপরে চোখ নষ্ট হয়ে গেছে, 100-র ওপরে শিশু হত্যা করেছে। এই যে মাস কিলিং, যেই গণহত্যাটা এই ফ্যাসিস্ট সরকার করেছে, ভবিষ্যতে কোনো ফর্মে কখনো কোনোভাবে যেন ফ্যাসিজম আর আসতে না পারে, এটা আমাদের সম্পূর্ণ রকম সারা বাংলাদেশের মানুষের যেই অভিপ্রায়, এর অ্যাকচুয়াল বাইরে কিন্তু আমরা নই। এবং সেই সাথে এই জুলাই সনদের মাধ্যমে, এবং আমরা যেমন দল হিসেবে আগেই আপনার সংস্কার যে প্রস্তাব আমাদের মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী, উনি ভিশন 2030 দিয়েছিলেন। তারপর আমাদের, আপনি জানেন যে 27 দফা, সেখান থেকে 31 দফা, এগুলো সবই কিন্তু সংস্কার। কাজেই বিএনপি আমরা সংস্কার ভীষণভাবে বিশ্বাস করি, সংস্কার আমরা ধারণ করি। যদিও সংস্কার শব্দটা 1/11-এর সময় একরকম হয়েছিল, কিন্তু এখন এটা স্বমহিমায় ফেরত এসেছে। কাজেই আমরা মনে করি গণতন্ত্রের এই অভিযাত্রায় নির্বাচন, গণতন্ত্রের এই অভিযাত্রায় ভোট এবং গণভোট, সেই সাথে যতগুলো আপনার সংবিধান সংশোধন, আমাদের সংসদ সার্বভৌম, এই জিনিসগুলো ইনশাল্লাহ বাংলাদেশের মানুষই এনশিওর করবে। একটি বিরতি নিয়ে ফিরছি, আবারও ফিরবো আলোচনায়। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আবারও ফিরে যাচ্ছি আরমান হোসেন আপনার কাছে। সরকার বলছে সব দলের মতামত নিয়েছে, এবং আমি একটু জানতে চাই, এই যে সব দলের মতামত নিয়েছে তার ভিত্তিতে সিদ্ধান্ত হলো, আপনাদের মতামত কি যথাযথভাবে প্রতিফলিত হয়েছে কিনা, এবং এই যে মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে, এটা আসলে কি রাজনৈতিক মতবিরোধ কমানোর জন্য যেই সরকারের তরফ থেকে উদ্যোগটা, এই উদ্যোগকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? প্রত্যাশা কি পূরণ হয়েছে কিনা, নাকি আরো সংস্কারের প্রয়োজন আছে, নাকি সংকটের আরো আবির্ভাব ঘটতে পারে? প্রথমত যদি আপনার প্রশ্নের প্রথম পয়েন্টে যদি বলি, সব দলের মতামত প্রতিফলিত হয়নি। সরকার যেটা আগেই বললাম, একটা ব্যালেন্স করার চেষ্টা করেছে। প্রত্যেকটি দলের কিছু মতামত নিয়েছে, কিছু মতামতকে সরকার অগ্রাহ্য করেছে। তো ব্যালেন্স করতে গিয়ে সরকার একটা জিনিসে সব দলকে কমন পয়েন্টে নিয়ে আসছে। কেউ আসলে তার পুরোপুরি যে মতামত ছিল, তার পুরোপুরি যে এক্সপেকটেশন ছিল, ফিল আপ করতে পারে নাই। আবার সরকার এমন একটা ব্যালেন্স করার চেষ্টা করেছে, সে ব্যালেন্সের আউটকাম আসলে কতটুকু ফ্রুটফুল হবে। এই যে ঐকমত্য কমিশনের আলোচনা, দীর্ঘ আলোচনার পর আমাদের যে জুলাই সনদটা আসছে, এবং সংবিধান এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা, এইটার আসলে কতটুকু পরবর্তী সংসদের এই সনদের মাধ্যমে বা আদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবে, এটা নিয়ে একটা অনিশ্চয়তা কিন্তু রয়ে গেছে। আমি শুরুতে এটা পয়েন্ট আউট করেছিলাম যে হচ্ছে সনদ বাস্তবায়নের আদেশের একটি দফার মধ্যে কিন্তু কিছু অ্যাম্বিগুইটি আছে, কিছু অস্পষ্টতা আছে, যেটা হচ্ছে পরবর্তীতে যে কোনো রাজনৈতিক দলের যদি সদিচ্ছা না থাকে, তারা মিসইউজ করতে পারবে। এখন সরকার একটা পাথওয়ে তৈরি করলো, সরকার একটা রোডম্যাপ তৈরি করে দিয়েছে। এখন এইটা যদি আসলে বাস্তবায়ন বা এটার পুরোপুরি এক্সিকিউশনের জন্য যেটা দরকার, সেটা হচ্ছে রাজনৈতিক দলের সদিচ্ছা। বিশেষ করে পরবর্তী সংসদে যারা আসছেন, যে দল সংসদে আসবে, তাদের সদিচ্ছা। কারণ আপনি জুলাই সনদটা কিন্তু আসলে, আমি যেটা বললাম, জুলাই গণঅভ্যুত্থানের একটি ফলাফল বা সবচেয়ে বড় সিম্বল। ঐকমত্য কমিশনে দীর্ঘ সময় আলোচনা হলো, সনদ স্বাক্ষর হলো, এখন এরপরে গণভোটের আয়োজন হচ্ছে। গণভোটে যদি এই দেশের জনগণ হ্যাঁ ভোটের মাধ্যমে এই সনদে সম্মতি দেয়, তাহলে কিন্তু এইখানে জনগণের ম্যান্ডেট, সরকারের ম্যান্ডেট এবং এজেন্ডা সবকিছু সংমিশ্রণে এটা কিন্তু খুব শক্তিশালী একটা ডকুমেন্ট, শক্তিশালী একটা বন্দোবস্ত হয়ে এটা অ্যাপিয়ার করবে। এখন পরবর্তী রাজনৈতিক যে দল আসবে সংসদে, তাদের যদি সদিচ্ছার অভাব থাকে, তাদের যদি সেক্ষেত্রে পুরোপুরি
পজিটিভ মানসিকতা না থাকে এই সনদের প্রতি, বা তারা যখন এই কথাগুলো গণভোট বা সনদকে যখন হচ্ছে কিছু অপ্রাসঙ্গিক বিষয়ের সাথে তুলনা করা শুরু করেন, তখন কিন্তু আমাদের সন্দেহ হয় যে আসলে এই সদিচ্ছা যদি না থাকে তাহলে এটা বাস্তবায়ন করা যাবে কিনা। কিন্তু এটাই আমাদের প্রত্যাশা থাকবে যে জনগণের যে ম্যান্ডেট, জনগণের যে এখানে সম্মতি, সে সম্মতির প্রতিফলনটাই তারা করবেন সংসদে। যদি এটা হয় তাহলে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আসলে খুব একটা আমাদের অনিশ্চয়তার মধ্যে দিয়ে থাকতে হবে না। জি, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আপনার কাছে একটু আসতে চাই। এই যে পুরো পরিস্থিতি সৃষ্টি হলো, এই অবস্থানের দিক দিয়ে আপনার কি মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতবিরোধ সেটি কি কেটে গেল, নাকি এখনো সবাইকে এখন তাহলে নির্বাচনের পথে যাবে, নাকি দলগুলোর মধ্যে এখনো বিরোধ আছে, সেটা হয়তো প্রকাশ্যে না, ভেতরে ভেতরে আরো তীব্র হতে পারে? এই আদেশের বিনিময়ে আসলে নতুন সংকটের তৈরি করবে কিনা, সব মিলিয়ে কি পরিস্থিতি দেখছেন? না, আমরা পজিটিভ। এটা আছে কিছু ডিসএগ্রিমেন্ট আছে, আবার কিছু এগ্রিমেন্টেও তো আমরা দেখছি, আমরা যেমন এসেছি অন্য দলও আসছে। আমরা আশা করব রাজনীতিতে শেষ কথা বলে যেমন কিছু নেই, আর দেশের প্রয়োজনে, আমাদের দশের প্রয়োজনে আমাদের দেশনেত্রী ওনার যেই দেশপ্রেম এবং বাংলাদেশের মানুষের দেশপ্রেম, এটার প্রতিফলনই তো আপনার জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটা। কাজেই জুলাই সনদ কোনো অবস্থায় ব্যর্থ হোক, হাজার হাজার শহীদের রক্ত ব্যর্থ হোক, আমাদের হাজারের ওপরে নেতাকর্মী গুম হয়ে গেছিল ওই ফ্যাসিস্ট আমলে, হাজার হাজার নেতাকর্মী আমাদের খুন হয়ে গেছিল। কাজেই এই অবস্থায় আমরা মনে করি না বিএনপির পলিটিক্যাল উইল কিংবা রাজনৈতিক সদিচ্ছার কোনো অভাব হবে ঐক্যমতে আসার। আর এখন সবচাইতে বড় কথা এবং শেষ কথা হচ্ছে সলিডারিটি এই মুহূর্তে বাংলাদেশে এবং আগামীতেও তাই। কারণ সলিডারিটির কোনো বিকল্প শব্দও নেই, কোনো পন্থাও নেই। আমাদের তো আগাতে হবে, আমরা তো পিছিয়ে যেতে চাই না। আর কাজেই অমানিসা একটা কেটেছে। এখন আমরা যেমন গণতন্ত্রের পথে হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাচ্ছি, আমরা আশা করব সামনে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন এবং ভোট এর মাধ্যমে, নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে জনগণ বাংলাদেশের সমস্ত ক্ষমতার উৎস, যেটা প্রমাণ করেছে। এবং জুলাই সনদও রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্য, সেটা যেহেতু এনশিওর করতে যাচ্ছি আমরা ইনশাল্লাহ, কাজেই ওই জায়গায় আমরা ফেরত আসতে চাই যে বাংলাদেশের মালিক কেউ না, জনগণ। জি, আমরাও সেই প্রত্যাশায় আছি যে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন যেন আমরা জাতিকে উপহার দিতে পারি। আপনাদের দুজনকেই ধন্যবাদ আজকের প্রযত্নে বাংলাদেশে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষ করছি প্রযত্নে বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।